শীতং শীতং আইল শীতং গাইল গীতং সবাই ভিত্তং ভিত্তং মিছে ভিত্তং করবে কি শীত জবাই। একদমই না। শীত মানে পিঠে পায়েস আর পিকনিক আর খেজুর রসের ঝাল। আর খুব প্রাসঙ্গিকভাবে মনে পড়ে বুড়ির কথা। হ্যাঁ, আমি গয়না বুড়ির কথা বলছি। নকশায় গয়নার আত্মপ্রকাশ, তাই এর নাম গয়না বুড়ি। আমরা আমাদের খুব প্রিয় অনুষ্ঠান মনের জানলা অনুষ্ঠানে আজ এইরকমই এক শিল্পীকে পেয়েছি, যদিও তার ঝুলিতে সূচি শিল্পের স্বর্ণপদক, তবুও গয়না বুড়ির কায়দায় তার কেরামতি তার মুঠোর মধ্যে। আমরা সেই কেরামতি আজ দেখব আর কৌশল শিখে নেব। অনেকেরই মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধে যে এই গয়না বুড়ি বোধ হয় কোনো ছাঁচে ফেলে। আজ সেই সন্দেহ নিরসন ঘটবে। আমরা আলাপ করে নিই শিল্পীর সাথে। আপনাকে এই মনের জানলা অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রীমতী জ্যোৎস্না মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এই যে গয়না বুড়ি, এই গয়না বুড়ি কি আপনি ছোট থেকেই দিচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের বংশ পরম্পরা। আচ্ছা, এটা কি একটা কোনো মেদিনীপুরের বিশেষ অঞ্চলে এটার বেশি প্রচলন আছে? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, যেটা আগে শুধু মেদিনীপুর ছিল, এখন ওটা দুভাগ হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর। তবে দুই জায়গাতেই এর প্রভাব খুব বেশি, তবে এখন প্রায় লুপ্ত। এখন এর কদর খুব একটা বেশি কেউ দিতে চায় না, কারণ এর পিছনে যে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম করার মতন সময় এখন কারো নাই। তাই যে এখনো আমরা যারা প্রাচীন আছি এই জিনিসটাকে একটু ধরে রেখেছি মাত্র। জানি না এটা আর কতদিন থাকবে, তবে গেলে যাবে, থাকলে থাকবে। যদি কেউ কোনোদিন এটা গ্রহণ করে নিতে চায় নিবে, না হলে যদি এটা লুপ্তই হবে, তবে কিন্তু একটা বড় শিল্প, কুটির শিল্প, সেটাকে হাত ছাড়া হয়ে যাবে। তবে এখন অনেক সব মেলা টেলা যেসব আছে সেই মেলাতেও এর প্রচার আছে। এখানে এই বড়ি দিয়ে বড়ি বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, ফলে খুব যে লুপ্ত হবে তা নয়, তবে ওই চলবে আর কি, কোনো রকমের যতদিন না এটা যে চালিয়ে রাখতে পারবে তাই। গ্রামে গঞ্জে আছে, তবে শহরের দিকে আর এইসব জিনিস কিছু নাই। আচ্ছা, আপনার তো দেখছি ট্রেতে অনেক কিছু সাজানো, তা এগুলো কি উপকরণ? এই সব দিয়েই এইগুলি তৈরি হয়। হ্যাঁ, তা উপকরণের সাথে যদি একটু পরিচয় ঘটিয়ে দেন। হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি মেন দরকার ওই বিউলি ডাল। আচ্ছা, ডাল বলতে আমরা এখানে বিউলি ডালই ব্যবহার করব। গোটা বিউলি ডাল, এই ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 6-7 ঘন্টা। তারপরে হয় শিল না হলে মিক্সিতে বেটে পেস্ট করে নিতে হবে। একটা পেস্ট করে নিয়ে সেইটা ফেটিয়ে, যেমন আগে হাতে করে করাই ভালো, একটা থালাতে হাতে করে ফেটিয়ে নিতে হয়। এটা আমরা ছোট মিনি জায়গা বলে আমি একটা ছোট এই পাত্রে রেখেছি। হ্যাঁ, আর এইটাই এই হুইলার দিয়ে আমি ফেটিয়ে এটা একটু দেখানো। আর দ্বিতীয় বাটিতে দেখলাম অনেকগুলো এই তিলটা ছড়ানো থাকে এই থালাতে। আচ্ছা, এই থালাতে ছড়ানো থাকে, এর উপরেই আমরা ওই বড়িটা দিই। হ্যাঁ, অনেক সময় আবার পোস্তও লক্ষ্য করি। হ্যাঁ, পোস্ত তো কস্টলি, এখন পোস্ত দাম, তাই জন্য তিলে হচ্ছে, তাই ওইটা তিল করা হয়েছে। তৃতীয়টাতে কি আছে? এটা হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ওই পেস্টটা করব। আর কিছু নয়, শুধু বিউলি ডাল বাটা আর এই লবণ আর এই তিল, এইটা বিছানো থাকবে। তার উপরে এবারে যে যেমন তার মনের কাজ সেটার এই মতো। আর একটা কাপড়, এই টুকরো কাপড়, হ্যাঁ, একটা চৌকো কাপড়, এর একটা বৈশিষ্ট্য আছে, একটা ফুটো আছে। এই ফুটোর মধ্যে এই শোলা কাজ। আচ্ছা, এগুলো কি যেগুলো আপনারা দিচ্ছেন এর ভেতরে, এগুলোকে কি বলে? এইগুলো হচ্ছে একটা চম্বলি শোলাকা বলে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো যে কোনো স্যাংরার দোকানে একটু দেখালেই ওরা করে দিতে পারে। হ্যাঁ, আপনি তো 3টে ব্যবহার করছেন, এই তিনটেই আমার লাগবে কাজে, 3 রকমের লাগে। আচ্ছা, 3 রকম হোল আছে। হ্যাঁ,
একটা মোটা, একটা মাঝারি, একটা ছোট, এটা ব্যবহার। এই তারপরে এবারে আমি আমরা পেস্টটা এখন তুলে নিচ্ছি। এটা বিউলির ডালের পেস্ট। বিউলির ডাল শিল্পীর কাছ থেকেই আমরা শুনলাম যে বিউলির ডাল আগে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পর সেটা আমরা বেটে নিই, হয় শিলে কিংবা মিক্সিতে। বেটে নেওয়ার পর এটাকে ফেটিয়ে নিতে হয়। আমরা সাধারণত চপটপ তৈরি করার সময় বেসনকে যেমনভাবে ফাটে সেইভাবে ফেটিয়ে নিতে হয়। ফেটিয়ে নেওয়ার পর সেই লেটা আমরা একটা টুকটো কাপড়ে নিয়ে নিচ্ছি। সেই টুকটো কাপড়ের ভেতরে যে ছিদ্রটা আছে তার মধ্যে শলাকা ভরা হয়েছে। এইভাবে আমরা এবারে গয়না বড়ি দেওয়ার দিকে এগোচ্ছি। তা সুতরাং আমার মনে হয় বন্ধুদের কিছুটা সন্দেহের নিরসন ঘটেছে যে বিউলির ডাল যেহেতু সেটাকে বোধহয় কোনো ছাঁচে ফেলে তোলা সম্ভব নয়, যেটা সাধারণত সন্দেশে সম্ভব, সেটা বোধহয় বিউলির ডাল হয় না। বেশ, আমরা তো পরবর্তী স্টেপে এগোচ্ছি, দেখি তাহলে কিভাবে হয়। আচ্ছা দিদি, আপনার তো দেখছি একটা মেডেলও দেখছি, সোনার একটা রূপোর মেডেল, তার মধ্যে একটা সোনার। আমি একটু দেখাতে পারি এটা? আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখবো যে একটা মেডেলটা রূপোর, আর ভেতরে একটা সূচ আছে, সূচটা সোনার। আমরা সেই শিল্পীকেই পেয়েছি যিনি এই স্বর্ণপদক প্রাপ্ত এক শিল্পী, অবশ্য সূচি শিল্পের। তা এই যে আপনার সূচি শিল্পের জার্নি, এই জার্নিটা খুব মসৃণ ছিল না পিচ্ছিল ছিল? একটু যদি জানান বন্ধুদের। এটা আমার একটা সূচের কাজ করাটা আমার একটা রক্তের নেশা বলতে পারে। আমি খুব ছোটবেলা থেকেই ওই জিনিস করে এসেছি। তা মেডেলটা কিসের জন্য আপনার? মেডেলটা আমি 3 বছর লেডি এবং ডিপ্লোমা কোর্স পরীক্ষা দিয়েছিলাম। তাতে আমাকে ওটা রাজ্য সরকার থেকে ওই দিয়েছিল, এই প্রাইজটা দিয়েছিল। আচ্ছা, এই মেডেলটা কি আপনার বাড়িতেই চলে আসে নাকি না আপনার কোনোভাবে দেওয়া হয়েছিল? না, ওখানে আমাদের তখন শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস ছিলেন, খুব সম্ভব সেটা কান্তি বিশ্বাসই হবে। উনি ওই কনভোকেশন হয়েছিল। কোথায় হয়েছিল ওটা? ওটা হেস্টিংস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেস্টিংস হলে হয়েছিল। ওখান থেকে আমাদেরকে ওই প্রাইজটা দেওয়া হয়েছিল। আচ্ছা, আমি এবারে এই শলাকাটা একটু চেঞ্জ করে নিই। আমরা ইতিমধ্যে আড্ডায় অনেকটা এগিয়ে গেছি, সাথে সাথে হাতের কাজেও। প্রথম পর্দার কাজ শেষ, আমাদের যে প্রথম যে শলাকার কাজ, বড়ির দেওয়ার একটা গয়না ফুটে উঠেছে। গয়নাটা কিসের? এটা কি কোনো নকশা না গয়না? এটা শঙ্খ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাঁখের ডিজাইন, শাঁখের ডিজাইন। এবার এটাকে জাস্ট শলাকাটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, নিয়ে শলাকাটা চেঞ্জ করে নিয়ে এর উপরে আরেকটু নকশা। দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ের কাজ আমরা দ্বিতীয় পর্যায়ের কাজ এগোচ্ছি আর সাথে আড্ডাও দেব। তা আপনি যে এই যে লেডি ভ্রমণটা দিলেন, সেটা কি ছোটবেলায় দিয়েছিলেন নাকি? না, ওটা আমার অবশ্য ঠিক এডুকেশন লাইফে নয়, ওটা আমার একটু প্রাপ্তবয়স্ক তখন হয়েছে। আমার মেয়েরা তখন সব বড় হয়ে গেছে, পড়াশোনা করছে স্কুলে। সেরকম সময় আমি একটা সুযোগ পেয়েছিলাম, আমি ওই পরীক্ষাটা দিয়েছিলাম। তাতে আমি ওই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম হয়েছিলাম, যার জন্যে আমাকে ওই প্রাইজগুলো দেওয়া হয়েছিল। বা সেই সঙ্গে আমার স্কুলটার করার একটা পারমিশন আমাদের ডিআই অফিস থেকে দিয়েছিল। কিসের স্কুল? লেডি ভ্রমণ 3 বছরের। আচ্ছা, লেডি ভ্রমণ ডিপ্লোমা কোর্সের যে স্কুল, সেটা আপনার বাড়িতে ছিল? আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু জুম করে দেখাতে পারি, আমরা বোধহয় একটা নিদর্শন পেয়েছি ওনার হাতের কাজের। সেটা কি জুম করে দেখানো যাবে? একটু যদি দেখানো যায়। লবকুশ বোধহয় আশ্রমে শিক্ষা নিচ্ছে, তাই তো এই ডিজাইনটা তাই আছে বোধহয়। আমার মনে হয় হাতের নিখুঁত কাজ, সেটা নিয়ে বর্ণনা বা ব্যাখ্যা কিছুই চলে না।
সূচে বা সুতোয় এভাবে মনে হচ্ছে জমাটি কাজ, একদমই অ্যাপ্লিক করে বসানো, কোথাও একটু মেঝে দেখা যাচ্ছে না, শুধুই বুনন। তাতেই আমরা প্রমাণ পাই শিল্পীর হাতের কাজের। সুতরাং উনিই তো পাবেন গোল্ড মেডেল। এটা আমাদের এইভাবে যে মোটামুটি হ্যাঁ দ্বিতীয় পর্যায়ের একটু জুম করে যদি দেখাই আমরা, দ্বিতীয় পর্যায়ের কাজ মোটামুটি এগিয়ে গেছে। আমি যেটা এই থালাতে দিয়েছি নকশাটা, সেই নকশাটা এই যে এইটা, ঠিক আছে। এই যে ভাবনাগুলো, এই যে নকশাগুলো, এই নকশাগুলো কি সম্পূর্ণ নিজের, আপনার নিজের ভাবনা থেকে? হ্যাঁ, এগুলো কোনো বই খাতায় হয় না, এগুলো সব নিজে থেকেই তৈরি করতে হয়, নিজেই। আরো তো কিছু ছবি দেখছি, এই ছবিগুলো কিসের? এগুলো এবারে ওই রকমই নকশা বিভিন্ন রকমের দেওয়া হয়। আচ্ছা, এটা গয়না বড়ি আপনি কোনো সময় দিয়েছিলেন সেই ছবিগুলো। এই যে গয়না বড়ি, একে আপনি প্রত্যেক বছরই দেন? এটা তো সাধারণত বড়ি তো সাধারণত শীতকালেই চলে, তাহলে প্রত্যেক শীতেই আপনার একটা কাজ গয়না বড়ি দেওয়া? এগুলো একটা নেশা, শীতকালে দিতেই হয়। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বা বাড়িতে একটু তৈরি করে রাখা, এগুলো আমাদের করেই থাকি। এর ব্যবহার বলতে প্রথম পাতে মুচমুচে গয়না বড়ি, সেটা একটা আলাদাই আনন্দ। আমরা সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমায় উৎপল দত্তের হাত ধরে পরিচয় ঘটে আমাদের গয়না বড়ির সাথে। তা এই যে গয়না বড়ি আজকাল শুধু যে বাঙালিও নয় তা নয়, সাহেবিয়ানাও হয়েছে, কারণ ড্রয়িং রুমে বসে চায়ের কাপ হাতে করে মুচমুচে বড়ি ভাজারও রেয়াজ চলছে এখন। তা এই যে ব্যবহার, শুধু মুচমুচে বড়ি ভাজা খাওয়াই কি রেয়াজ, নাকি না অন্য কোনো কাজেও ব্যবহার করা হয়? আরও হয়, যেমন আমাদের বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে এগুলো যে তত্ত্ব পাঠানো, সেই তত্ত্ব পাঠানোর কাজেও আমাদের এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তত্ত্বে অন্যান্য সামগ্রীর মধ্যেও আমরা হলে যে বড়িটাকে ব্যবহার করি, সঙ্গে এই বড়িগুলোও আমরা দিয়েছি। তাছাড়াও আমরা বিদেশেও পাঠিয়েছি, যেখানে আত্মীয় স্বজনরা আছে সেই জায়গায় নিয়ে গেছে, তারও কদর আলাদা, সেখানে অনেক সম্মান হয়েছে এই আমাদের দেশের এই নকশা বলেছে। কিন্তু এখন তো প্রায় লুপ্ত, এখন তো আর এই জিনিসটা কেউই এত কদর দিয়ে মানছে না, তাই এইটা প্রায় শেষের মুখে, আর এত পরিশ্রমও করতে চাইছে না আজকালের সব মেয়েরা, তাদের সময়ও নাই। আমাদের বোধহয় একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ, এবার আমরা তৃতীয় পর্যায়ে যাব। আমরা কি তাহলে পরের নিডিলটা ব্যবহার করব? হ্যাঁ, পরেরটা তাহলে আমরা যদি পেস্টে ব্যবহার করি, ব্যবহারটা কি সেটা আমরা দেখি, আমার বন্ধুদের দেখাই। আমরা ইতিমধ্যে চেঞ্জ করে নিয়েছি, যে আমরা চোঙের কথা বলছিলাম, চোঙ 3 ধরনের ছিল। বড়টা দিয়ে আমরা পেতে নিয়েছি, মাধ্যমিক যে পরিচর্যার যে মাধ্যমিক যে কাজটা, সেটা হলো যে সেই ধাপ এগিয়ে গেছে আমাদের। এরপর লাস্ট ফিনিশিং,
শঙ্খের লাস্ট ফিনিশিং চলছে। আমাদের শিল্পী নিপুণ হাতের কেরামতিতে সে শঙ্খের ফিনিশিং শেষ করবেন। আচ্ছা, এই যে আপনার স্কুল তাই স্কুল সম্পর্কে আপনার কিছু বলুন, মানে আমরা বন্ধুরা শুনতে চাইছে যে স্কুলটা শুরু হলো কি করে, কতদিন আপনি চালিয়েছেন? স্কুল চালানো মানে আমার তো এডুকেশন লাইফটা একটু খুব সুখের ছিল নি। আমার বেশ বয়সেই আমার এই পরীক্ষাটা দেওয়ার আমি সুযোগ পেয়েছিলাম। আমার কিছু দিদিমণি আমাদের বাড়িতে থাকতেন, ওনারা আমাকে একটু ইন্ধন জুগিয়েছিলেন যে আপনি পরীক্ষা দেন, লেডি বেবন পরীক্ষাটা দেন। তো আমি লেডি বেবন পরীক্ষাটা দিয়েছিলাম, ওতে আমি একটু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম হয়েছিলাম, যার জন্যে আমার স্কুল করাটা একটু সহজ হয়েছিল। আমাকে আমাদের ডিআইএআই আমাদের বাড়িতেই লেডি বেবন 3 বছরের ডিপ্লোমা করছে, স্কুলটা আমাকে পারমিশন দিয়েছিল। সেই থেকে আমি 28 বছর এই স্কুলটা চালিয়েছি। স্কুলের বহু ছাত্রী, ভালোই চলছিল, কিন্তু মাঝখান থেকে হলো যে ওয়েস্ট বেঙ্গল সরকার তখন স্কুল আমাদের এই লেডি বেবন ডিপ্লোমার পরীক্ষাটা ওনারা নিতেন। আমাদের কিন্তু কোনো গ্র্যান্ট ছিল নি, কোনো টাকা পয়সা দিতেন নি, মেয়েরা সব নিজেরা খরচ করে সেলাই শিখতো। কিন্তু তবুও ওদের কি যে বন্ধ করে দেওয়ার ইচ্ছা হলো, ওরা সিলেবাসটাকে বন্ধ করে দিয়ে মানে পরীক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিল, যার জন্যে আমাদের মেয়েদের পরীক্ষাটা আর দিতে পারলো না। তখন ওই স্কুলটা আমি আর চালাতে পারলাম না। ফলে কোর্সটাই উঠে গেছে। হ্যাঁ, সিলেবাস মানে কোর্সটাই উঠে গেছে, লেডি বেবন কোর্সটাই উঠে গেছে। উঠে যেতে তখন এবার ওই যে মেয়েরা তখন আন্দোলন করলো যে আমরা এত কষ্ট করে সব শিখলাম, আমরা কি করব। আচ্ছা, এসএসসিতে তাহলে এই লেডি বেবন ডিপ্লোমাটা এলিজিবল ছিল ওয়ার্ক এডুকেশন? হ্যাঁ, এসএসসিতে। আপনার কি কোনো ছাত্রী আছে এরকম ওয়ার্ক এডুকেশনের চাকরি করে? হ্যাঁ, ঢের আছে। বহুত ছাত্রী আমার লেডি বেবনের ওয়ার্ক এডুকেশনের টিচার হিসাবে এসএসসি দিয়ে পেয়েছে। তারপর ভোকেশনালে অনেক পেয়েছে, তা কাজও করছে তারা। আর এখন আর পরীক্ষা ব্যবস্থাটাই নাই, তাই পরীক্ষাটাও বন্ধ হয়ে গেছে। আপনি তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্ট্যান্ড করেছিলেন, তা আপনার স্কুল থেকে কি এরকম হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। একবার 7 পজিশন পেয়েছিল, একবার 10 পজিশন পেয়েছিল, তাও হয়েছিল। কিন্তু সে তারাও প্রতিষ্ঠিত হয়েছে, তারাও ভালো কাজকর্ম করছে, কিছু অসুবিধা ছিল না আমাদের। কিন্তু মাঝখান থেকে পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়ে ওরা খুব অসুবিধায় পড়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, এই ধরনের একটা কোর্স উঠে যাওয়ায় অনেকেই কাজের সুযোগ থেকে হতাশা হয়েছেন, অর্থাৎ কাজের সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন। আমাদের এটা দুর্ভাগ্য। যাই হোক, এসএসসি দিয়েও পেয়েছে, এই শুনে খুব ভালো লাগলো যে আপনার স্কুল থেকে অন্তত অনেক ছাত্রছাত্রী এসএসসিতে পেয়েছেন। 1993 থেকে আমার 2010 পর্যন্ত স্কুল ছিল। শুধুমাত্র রয়ে গেল ওরা যারা পাস করে আছে তারা এসএসসিতে বসতে পারবে, আর ভোকেশনালে তারা ঢুকতে পারবে। এইটুকু যারা পাস করেছিল, এগুলো নতুন কোনো আর স্টুডেন্ট আসেনি। হ্যাঁ, ফলে আমাদের স্কুলেও তখন অনেক মেয়ে বিধবা, বিয়ে করেনি, তারা সব এই স্কুলটা চালিয়ে যাই হোক কিছু করছিল, কিন্তু স্কুলটা বন্ধ হয়ে গিয়ে অনেক শিল্পী আমাদের এরকমভাবে নিভৃতে মাথা কুটে মরে। আমরা তো দেখতে পাচ্ছি আপনারা গোল্ড মেডেল, কিন্তু আমরা বোধহয় শেষের দিকে চলে এসেছি। আর আমরা তো এখন সেই সব মেয়েরা, তারা তো কিছুই করতে পারছে না। হ্যাঁ, কী করছে, খেতে পাচ্ছে কি না, যাই হোক, তো ওদের অর্থের সংস্থান ছিল, কিন্তু তাদের আর তো কোনো অনুদানও নাই, কারণ কোনো কিছুই নেই, তারা সেই চলছে। তবু যাই হোক, ছাত্রীরা একটু করে খাচ্ছে, এই মাত্র। আজকে আপনার স্টুডিওতে এসে কেমন লাগছে? এটা তো একটা নতুন অভিজ্ঞতা। মোটামুটি হ্যাঁ, ভালোই লাগলো। এই জীবনের শেষ সন্ধিক্ষণে এসে আমি এই দুটো কথা বলতে পারলাম,
এই কথা বলাটাই আমার সার। কিন্তু এই কথা কারো কানে কোনো দিন পৌঁছাবে কিনা আমি জানিনি, যে আমাদের মতন এরকম অসহায় মানুষ যারা আমরা স্কুলের জন্য করেছি, অথচ আমাদের জন্য কেউ কোনো দিন কোনো অনুদান দেয়নি। শুধুমাত্র আমরা করে গেছি আমাদের নিজেদের সাথে, স্কুলে টিউশন ফি নিয়ে তাতেই যাই হোক চলে যাচ্ছিল। কিন্তু এখন তারা কোথায় আছে, কি করছে, সে খোঁজ নেবার মতন আমাদের কেউ নাই। হ্যাঁ, এখন শুধুমাত্র আমরা আছি, বেঁচে আছি যে হোক করে, এই করেই চলে যাচ্ছে। কিন্তু আমরা যে যাই হোক করলাম, আমাদের ছাত্রীরা যাই হোক কিছু করে খাচ্ছে, যাই হোক তারা একটা প্রতিষ্ঠান আজ যুক্ত আছে, কিন্তু আমরা কি করলাম, আমাদের কে খোঁজ নিল? কেউ তো আমাদের কোনো খোঁজ নেয়নি। যেই সরকারি আসুক, যেই করুক, আমরাও তো একটা বেকার, আমরাও তো বৃদ্ধ বয়সে আমাদের অনেক কিছুই তো অভাব অনটন থাকতে পারে, কিন্তু সেই অভাব অনটন আমাদের কে দেখছে? কেউ কোনো খোঁজ নেয়নি। আমাদের এই কটা দিন আমাদের যে হোক করে কাটবে, কিন্তু আর যেসব আমাদের সব সমবয়সী তারা সব কীরকম করে কাটাচ্ছে আমি কিছুই জানিনি। এখন যে হোক করে নিশ্চয়ই প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ যে হোক করে অন্য তাদের জুটাতেই হয়েছে, জুটছে। আর আমাদের এই চলে যাচ্ছে বৃদ্ধ বয়সে, আমাদের এই এমন করে হোক চলে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক একটু পেনশন পায় আমার স্বামী, সেই পেনশন থেকেই আমাদের চলে যাচ্ছে এই পর্যন্ত। আর কিছু আমাদের জানার নাই, করার নাই। এই যে বড়ি শিল্প, এই যে গয়না বড়ি, এই সম্পর্কে কি আপনার নতুন কোনো ভাবনা আছে? আর আমাদের ভাবনা করার কিছু নাই, কারণ আমার এই বয়সে এখন কিছু ভাবার মতন কোনো ক্ষমতা নাই। কারণ আমরা দুজনে থাকি, দুজনেই আমরা যথেষ্ট বয়স হয়েছে। এখন আর ভাববো কি? এখন শুধুমাত্র আনা খাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। তবুও যে কথাটা বলি, যে যা আমাদের যে পাশে দাঁড়ানোর মতন, আমাদের কথা শোনার মতন কেউ তো আমাদের কোনো দিন ছিল নি। এই কথা কোনো দিন কারো কানে পৌঁছাবে কি না আমি তাও জানি না। হ্যাঁ, আমরা যে এত বছর ধরে দীর্ঘ 1983 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমরা এই স্কুল আমি চালিয়েছি, কিন্তু আমার আগের আরও অনেক আগে থেকেই তারা স্কুল চালাচ্ছিল, কিন্তু সেই স্কুল তো তাদের আর কিছু করতেই পারছেনি, তারা কিছুই পাচ্ছেনি, তার অস্তিত্বই নেই। কিন্তু হয়তো তারা বেঁচে আছে, হয়তো এখনো বেঁচে আছে, যাই হোক করে বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কি গেছে এ খবর নেবার মতনও আমাদের কেউ নেই। কিছু যাই হোক, যে করেই হোক আমরা চলছি, যতক্ষণ প্রাণ আছে ওই চলে যাচ্ছে আমাদের। এই ছাড়া আমাদের আর কিছুই বলার নাই। যে আমাদের বন্ধুবান্ধব যদি কোনো দিন কারো কানে এইসব কথা পৌঁছায়, হয়তো জানবে আমি এখনও বেঁচে আছি, কিন্তু তারা আছে কি না আমার আর জানা নাই কিছু। অথচ আমরা কি হই হুল্লোড় করে কাটিছি। হ্যাঁ, আমাদের স্পেসিমেন জমা দেওয়া, আমাদের ডিআই অফিসের সঙ্গে যোগাযোগ করা, কত বন্ধু আমাদের সব স্কুলের সঙ্গে যোগাযোগ করা, সেই স্কুলের যে সব সিস্টেমটাই বন্ধ হয়ে গেছে, সেই সিস্টেমই নাই তাদের। তাহলে আমরা কি করে কারোর সঙ্গে কি করে যোগাযোগ করব? কোনো যোগাযোগের এইভাবেই হয়তো অনেক প্রতিভা এইভাবেই নষ্ট হয়ে যায়। আমরা সেজন্য আমরা সত্যি আমরা মর্মাহত। আমরা বোধহয় আমাদের শেষের দিকে চলে এসেছি। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।